প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে যেটা আলোচনার বিষয় আজকে সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়। আমরা বাংলা থেকে কিভাবে একটা জিজ্ঞাসা একটা বাংলা জিজ্ঞাসাবোধক যে বাক্য সেটার থেকে আমরা কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব সেটাকে, এই ব্যাপারে কিন্তু আমাদের আজকে জানা হবে এই ভিডিওতে। সবার প্রথমে আমাদের যদি এটা শিখতে হয় তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে একটু সম্যক ধারণা লাভ থাকা আবশ্যিক। তো তোমাদেরকে বলবো যে যখন তোমরা বড় ক্লাসে উঠবে, অর্থাৎ ক্লাস 9-এর উপরে যখন তোমরা উঠবে বা প্রবেশ করবে, ক্লাস 9-এর পরে বা ক্লাস 9 থেকে অন্য যে আপার ক্লাসগুলোতে আর কি, সেগুলো যখন তোমরা প্রবেশ করবে তখন তোমরা একটা ডিফারেন্ট ধরনের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস যাকে বলা হয়, যে আলাদা ধরনের একটা বাক্যের পরিবর্তন সেটা শিখবে। তবে সেটার থেকে আমরা আজকে যেটা শিখব সেটা একটু আলাদা। ওই যে ব্যাপারটা যেটা ক্লাস 9 থেকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ আমরা শিখি, অর্থাৎ বিবৃতিমূলক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্য, যেগুলো অর্থ উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, অর্থের পরিবর্তন না ঘটিয়ে, যেটা দেওয়া রয়েছে তারও যেরকম মানে থাকবে, আমি যেটা উত্তর লিখছি তারও সিমিলার মিনিং থাকা লাগবে। এটা কিন্তু একটা টোটালি ডিফারেন্ট বিষয়, একটা আলাদা বিষয়। এটা সম্পর্কে জানতে আমরা ক্লাস 9-এ প্রবেশ করি তখন আমরা আলাদা গ্রামাটিক্যালভাবে কিন্তু জানি, এবং তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি করে দেওয়া রয়েছে। যারা সেটা দেখতে চাও তার জন্য আমি ডেসক্রিপশানে বা আই বাটনে আমি একটা লিঙ্ক দিয়ে দিলাম, সেই ভিডিওটা কিন্তু দেখতে পারো। তবে সেটা টোটালি ডিফারেন্ট। আমি আজকে যেটা শেখাচ্ছি এটা মোটামুটি ধরে নাও ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত তাদের কিন্তু এই ব্যাপারটা কাজে লাগবে। তো চলো আমরা বেশি কথা না বলিয়ে ভিডিওর মধ্যে আস্তে আস্তে প্রবেশ করার চেষ্টা করি। তোমরা যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যদি ধরি, ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা আর কি, এটার বাংলা হচ্ছে প্রশ্নবোধক বাক্য আর কি। তো এটাকে কিন্তু আমরা জানি, যেখানে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা ভিডিও করেছিলাম, সেখানে কিন্তু আমরা শিখেছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে WH ওয়ার্ড ছাড়া, এবং আরেকটা কি WH ওয়ার্ড সহ, আর একটা হলো WH ওয়ার্ড সহ। তো আমি দুটোর উদাহরণ দিই, না হলে তোমাদের পরিষ্কার হবে না ব্যাপারটা। যেরকম দেখো, আর ইউ গোয়িং টু স্কুল, এইটা কিন্তু WH ওয়ার্ড ছাড়া ইন্টারোগেটিভ সেন্টেন্স। কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কোথাও কিন্তু WH ওয়ার্ড, এখানে কোথাও WH ওয়ার্ড নেই। এখানে খুব ভালোভাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে WH ওয়ার্ড নেই। এবং এই যে WH ছাড়া যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে একটা কি ব্যবহার করে, যেরকম দেখো এটা যদি বাংলা মানে করা হয় কি দাঁড়াবে, তুমি কি স্কুলে যাচ্ছ, তুমি কি স্কুলে যাচ্ছ। এর যে আমরা কি ব্যবহার করি বন্ধুরা, এই কিটা কিন্তু সবসময় কয় হ্রস্বীকারে কি হয়, এই কিটা কিন্তু সবসময় কয় হ্রস্বীকারে কি হয়, কেমন। এবং এরপরে আমরা যেটা WH ওয়ার্ড সহ যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেটা যদি আমরা একটা উদাহরণ দেখি তাহলে দেখতে পাবো আমরা এখানে হু আর ইউ, অর্থাৎ তুমি কে। হু আর ইউ অর্থাৎ তুমি, এটা যদি বাংলা করি আমরা তাহলে হবে কি তুমি কে, এটার বাংলা করলে দাঁড়াবে তুমি কে। তো মোটামুটি তোমরা কিন্তু দুই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা ধারণা পেয়ে গেলে। এবার আমরা কি করব, বাংলা থেকে কিভাবে এই আমরা ইন্টারোগেটিভগুলো করব বা কিভাবে করতে হয় এর একটা ধারণা লাভ আমরা এই ভিডিওতে করে নেব। তো বন্ধুরা, আমরা তাহলে জানতে পারলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আসলে দুই প্রকার। একটা হলো
WH ছাড়া এবং অপরটা হলো WH সহ, WH ছাড়া এবং WH সহ। তো এই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সের যেটা সেন্টেন্স কনস্ট্রাকশন অর্থাৎ গঠন, অর্থাৎ আমরা যদি এই ধরনের সেন্টেন্স, এই যে WH ওয়ার্ড ছাড়া যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেটা যদি আমি করতে যাই তাহলে আমার কোন কোন স্ট্রাকচার ফলো করে সেটা করতে হবে, সেই এর একটা সিনট্যাক্স আছে। এই ধরনের সেন্টেন্সের একটা সিনট্যাক্স বা একটা গঠন শৈলী, আলাদা একটা গঠন শৈলী রয়েছে, আমরা সেইটা অনুযায়ী কিন্তু ট্রান্সলেশনটা করতে হয়। তো এই দুটো ধরনের যে WH ওয়ার্ড ছাড়া এবং WH ওয়ার্ড সহ যে আলাদা আলাদা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার প্রত্যেকটা আমরা গঠনগুলো এবার এখানে লিখে দেব। WH ওয়ার্ড ছাড়ার যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেটার গঠন হলো প্রথমে অক্সিলারি ভার্ব বসে, তারপরে সাবজেক্ট বসে, তারপরে প্রিন্সিপাল ভার্ব বসে, এবং শেষে অবজেক্ট বসে। এটা হলো WH ওয়ার্ড ছাড়া ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন। এবার WH ওয়ার্ড সহ ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন কি? কিছুই না, এই যেটা লিখলাম এর আগে WH ওয়ার্ড যুক্ত হবে, অর্থাৎ এর গঠন হচ্ছে WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট এই দুটো কিন্তু এই যে আলাদা আলাদা আমরা সেন্টেন্স কনস্ট্রাকশন দেখলাম, এটা কিন্তু এই দুটো সেন্টেন্সের আলাদা আলাদা সেন্টেন্স কনস্ট্রাকশন। অর্থাৎ আমরা যদি এই WH ওয়ার্ড ছাড়া ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে যাই ট্রান্সলেশন, তাহলে আমাদের এই গঠন স্টাইল বা এই স্ট্রাকচার ফলো করে কিন্তু আমার সেটা ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। এবার WH সহ যখন আমরা করব তখন কিন্তু এই অনুযায়ী আমাদের কাজটা করতে হবে। তো চলো আমরা এবার এই প্রত্যেকটা সেন্টেন্স বা প্রত্যেকটা এই যে WH ওয়ার্ড ছাড়া নিয়ে আগে আলোচনা করব, তারপর WH ওয়ার্ড সহ নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমে WH ওয়ার্ড ছাড়া যে ইন্টারোগেটিভ সেন্টেন্স সেটা লিখলাম। আচ্ছা, এর গঠনটা আগে লিখে নিই। আমরা গঠনটা দেখলাম কি, অক্সিলারি ভার্ব প্রথমে, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এটাই কিন্তু এর গঠন, এটাই কিন্তু এই সেন্টেন্সের গঠন। এবার আমরা কি করব, আমরা বিভিন্নভাবে শিখবো বন্ধুরা, প্রথমে আমরা শিখবো একটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখে নেব, সেটার থেকে আমরা কীভাবে ইন্টারোগেটিভ করব সেটা দেখে নেব। বা সবথেকে ভালো হয় আমরা যদি বাংলা একটা ধরো তুমি কি আজ স্কুলে যাচ্ছ? তুমি কি আজ স্কুলে যাচ্ছ? আমরা আগে একটা বাংলা বাক্য নিয়ে নিলাম। এবার এই বাংলা বাক্য থেকে আমরা কি করব, প্রথমে আমরা অ্যাসার্টিভ করে নেব, এটাকে আমরা অ্যাসার্টিভ ইংরেজি করে নেব। তাহলে যদি আমরা অ্যাসার্টিভ ইংরেজি করি তাহলে কি দাঁড়াবে বিষয়টা, তুমি আজ স্কুলে যাচ্ছ, অর্থাৎ ইউ আর গোয়িং টু স্কুল টুডে। ইউ আর গোয়িং টু স্কুল টুডে, এটার মানে কিন্তু তুমি আজ স্কুলে যাচ্ছ। এবার আমার কী করতে হবে, এইটাকে কিন্তু আমার ইংরেজিতে মানে এইটাকে কিন্তু আমার ইন্টারোগেটিভ, এটাতে হয়ে গেল অ্যাসার্টিভ, এটা কিন্তু বন্ধুরা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি করতে হবে, তাহলে কিন্তু আমাদের এই যে নিয়মটা ফলো করতে হবে। অর্থাৎ এখানে প্রথমে বলা রয়েছে কি অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব কি, এটা আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে অক্সিলারি ভার্ব কিন্তু আর প্রিন্সিপাল ভার্ব কিন্তু গোয়িং।
তাহলে আমরা প্রথমে কি করব, অক্সিলারি ভার্ব লিখবো, অর্থাৎ আর লিখবো প্রথমে। তারপর কি লিখতে হবে, সাবজেক্ট। সাবজেক্ট এখানে কি আছে, ইউ। সাবজেক্ট কিন্তু এখানে ইউ। তারপরে কি মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব এখানে কি, গোয়িং। গোয়িংটা আমরা লিখে দিলাম। তারপরে কি, যা আছে তাই, যা আছে আমরা কিন্তু তাই বসিয়ে দিতে পারি, আমরা কিন্তু সেটা বসিয়ে দিতেই পারি। তাহলে কিন্তু আমাদের ইন্টারোগেটিভটা হয়ে গেল। অর্থাৎ আর ইউ গোয়িং টু স্কুল টুডে, এই যে আর এই যে করলাম, এর ফলে কিন্তু এই কি কথাটা চলে আসলো অটোমেটিক্যালি। অর্থাৎ এর মানেই কিন্তু তুমি কি আজ স্কুলে যাচ্ছ। আমরা অন্য একটা সেন্টেন্স নিয়ে নিই। আমরা প্রথমে এবার চলে আসবো ফিউচার ইনডেফিনাইট একটা সেন্টেন্স। বন্ধুরা, ফিউচার ইনডেফিনাইট সেন্টেন্স যদি দেখতে হয় একটা আমরা যদি নিয়ে নিই, তাহলে বাংলাটা দাঁড়াবে কি, রাম কি আজ স্কুলে যাবে। রাম কি আজ স্কুলে যাবে, এইটা যদি আমাদেরকে ইন্টারোগেটিভ করতে হয়, এই রাম কি আজ স্কুলে যাবে এটাকে যদি আমাদের ইন্টারোগেটিভ করতে হয়, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, সুবিধার্থে বা বোঝার জন্য এটাকে আমাদের প্রথমে অ্যাসার্টিভ করে নেব। আমরা আগে অ্যাসার্টিভ করে নেব। তাহলে কি হবে, রাম আজ স্কুলে যাবে, তাহলে তার ইংরেজি কী হবে, রাম। এবার আমরা যাবে দেখতে পাচ্ছি, অর্থাৎ ফিউচার ইনডেফিনাইট। তারপরে কি, তাহলে কি হবে, রাম উইল গো, মানে হয়ে গেল রাম যাবে। তাহলে স্কুলে ইংরেজি কি, টু স্কুল, টু স্কুল। তারপরে কি, আজ ইংরেজি টুডে, আজ ইংরেজি কিন্তু টুডে। এটা হয়ে গেল কি, অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা কিন্তু হয়ে গেল কি, অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এইবার এটার যদি আমাদের ইন্টারোগেটিভ করতে হয়, কি সেই একই নিয়ম ফলো করতে হয়। প্রথমে অক্সিলারি ভার্ব, তো এখানে কি অক্সিলারি ভার্ব রয়েছে উইল। তাহলে এই উইলটাকে আমরা আগে পাঠাবো। এবার সাবজেক্ট নিয়ে আসবো রাম। এবার প্রিন্সিপাল ভার্ব গো। তারপরে কি হবে, বাদবাকি। জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই, না হলে কেটে দেবে, না হলে কোনো লাভটাই হবে না। আমি যদি এই সেন্টেন্সটা লিখে যদি জিজ্ঞাসা চিহ্ন না দিয়ে ফুল স্টপ দিই, পুরোটা কেটে দেবে, কারণ আমার জিজ্ঞাসা চিহ্নই রাখতে হবে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এবার আমরা একটু ডিফারেন্ট কিছু শিখব। আমরা কিন্তু এখানে দেখতে পেলাম যে এখানে এই সেন্টেন্সগুলোর মধ্যে কিন্তু অক্সিলারি ভার্ব ছিল, সেই জন্য আমার এখানে যেটা কোশ্চেন করার জন্য কিন্তু আমার কোনো অসুবিধা হলো না, কারণ আমি অক্সিলারি ভার্বটা এখানে নিয়ে আসলাম, তারপরে সাবজেক্ট লিখে দিলাম, তারপরে এই প্রিন্সিপাল ভার্বটা এখানে লিখে দিলাম। কিন্তু যদি এই রকম অক্সিলারি ভার্ব না থাকে সেন্টেন্সের মধ্যে, সেই ক্ষেত্রে আমরা কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব সেটা এবার দেখে নেব। বন্ধুরা, এরকম সেন্টেন্স নিতে গেলে বা এরকম যদি শিখতে হয়, তাহলে আমাদেরকে হয় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স একটা নিতে হবে, অথবা পাস্ট ইনডেফিনাইট টেন্স নিতে হবে। যেরকম দেখো, আমি দুটো লিখছি। ধরো, সে কি স্কুলে যায়, সে কি স্কুলে যায়। আর একটা আমরা নিয়ে নেব কি, তুমি কি স্কুলে যাও। এগুলো কিন্তু আমরা নিচ্ছি প্রেজেন্ট ইনডেফিনাইট, আমরা নিচ্ছি কিন্তু এটা প্রেজেন্ট ইনডেফিনাইট, এই দুটোই। তাহলে এর যদি আমরা অ্যাসার্টিভ হিসেবে প্রথমে ট্রান্সলেট করি, তাহলে কী হবে, সে স্কুলে যায়, অর্থাৎ হি অথবা শি। তারপরে কী হবে, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থেকে কী হবে, গোজ মানে যায়। তারপরে কী হবে, টু, তারপরে স্কুল। এটা হয়ে গেল কি, সে স্কুলে যায়। হি অথবা শি গোজ টু স্কুল, এটা কি হয়ে গেল, এটা কিন্তু হয়ে গেল অ্যাসার্টিভ। আমাদের উত্তর কিন্তু এটা না, উত্তর হবে এইবার যেটা লিখব সেটাই কিন্তু ইন্টারোগেটিভ আমাদের হবে। অর্থাৎ আমরা দেখে নিই। প্রথমে দেখো, এখানেই তো বোঝার বিষয়টা আর কি। দেখো, এখানে প্রথমে কী লিখতে হবে আমাদের, আমি যদি এটা ইন্টারোগেটিভ করতে হয়, তাহলে আমার এখানে কী লিখতে হবে, এখানে হচ্ছে প্রথমে অক্সিলারি ভার্ব লিখতে হবে। কিন্তু এই যে সেন্টেন্সটা আমরা এখানে নিয়েছি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, যেটা অ্যাসার্টিভ, এখানে কি কোথাও অক্সিলারি ভার্ব রয়েছে? এই সেন্টেন্সটায় কি কোথাও অক্সিলারি ভার্ব রয়েছে? নেই। না থাকলে বন্ধুরা আমরা ডু, ডাজ, প্রেজেন্টের ক্ষেত্রে ডু অথবা ডাজ
আর পাস্টের ক্ষেত্রে ডিড, পাস্ট ইনডেফিনাইটের ক্ষেত্রে ডিড, আর প্রেজেন্ট ইনডেফিনাইটের ক্ষেত্রে আমরা ডু বা ডাজ নিয়ে আসতে পারি। তোমরা এখানে দেখতে পাচ্ছি ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করা রয়েছে, তাহলে আমার নিশ্চয়ই এখানে ডাজ আনতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডেফিনাইট আর পাস্ট ইনডেফিনাইটের ক্ষেত্রে কিন্তু অক্সিলারি ভার্ব বাইরের থেকে নিয়ে আসতে হয়। ডু এবং ডাজ এবং ডিড এগুলো কিন্তু আমার বাইরের থেকে এক্সট্রা নিয়ে আসতে হয় শুধুমাত্র এই দুটো টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডেফিনাইট এবং পাস্ট ইনডেফিনাইট। তাছাড়া প্রত্যেকটা টেন্সেই কিন্তু অক্সিলারি ভার্ব থাকে, আমরা জানি প্রত্যেকটা সেন্টেন্সেই কিন্তু অক্সিলারি ভার্ব থাকে, সেইগুলো প্রথমে লিখে দিলেই কিন্তু উত্তর হয়ে যায়। কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট আর পাস্ট ইনডেফিনাইটে ভিতরে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। আমাদের এই দুটো টেন্সের জন্য এক্সট্রা এই ডু ডাজ, প্রেজেন্ট ইনডেফিনাইটের ক্ষেত্রে ডু অথবা ডাজ, আর পাস্ট ইনডেফিনাইটের ক্ষেত্রে কিন্তু আমাদের ডিড এটা নিয়ে আসতে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গোজ যেহেতু রয়েছে ভার্বের সঙ্গে ইএস, তাই আমাদের এখানে কি নিয়ে আসতে হবে? অক্সিলারি ভার্ব ডাজ নিয়ে আসতে হবে। আমরা এখানে লিখে দিই প্রথমে ডাজ, আমি কিন্তু অক্সিলারি ভার্ব নিয়ে আসলাম। এবারে কি নিয়ে আসতে হবে? সাবজেক্ট। হি অথবা সি আমরা যে কোনো একটা নিয়ে আসতে পারি, যে কোনো একটা আমরা নিয়ে আসতে পারি। হি অথবা সি মানে হচ্ছে সে, তাই আমি যে কোনো একটা নিয়ে আসতে হবে। এবার কিন্তু আমার প্রিন্সিপাল ভার্ব লিখতে হবে, এইবার কিন্তু আমাকে প্রিন্সিপাল ভার্ব লিখতে হবে। তো দেখো এখানে প্রিন্সিপাল ভার্ব কি? গোজ। কিন্তু বন্ধুরা একটা জিনিস ভাবতে হবে, আমি গোজ ইয়েসটা কিন্তু আমি অলরেডি ডু এর সঙ্গে দিয়ে দিয়েছি ফর্মটা। এই যে ভার্বের সঙ্গে ইয়েস আমি কিন্তু এখানে ডু এর সঙ্গে দিয়ে দিয়েছি, ডান্স করে দিয়েছি। তাহলে এখানে কি আমি আবার গোজ লিখব? না, যেটা প্রেজেন্ট ফর্ম সেটাই লিখব, অর্থাৎ গো। এর সঙ্গে কিন্তু কোনো ইয়েস এখানে হবে না। তাহলে ডাজ হি অথবা সি গো, এরপরে যেটা রয়েছে টু স্কুল, আমরা কিন্তু টু স্কুল লিখে দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলেই জাস্ট উত্তরটা হয়ে যাবে। ডাজ হি অথবা সি গো টু স্কুল, এটা কিন্তু উত্তর। এটার মানে কিন্তু সে কি স্কুলে যায়, এটার মানে কিন্তু সে কি স্কুলে যায়, এটাই হয়ে যাবে। এবার আমরা চলে আসবো নিচের এইটা, যে তুমি কি স্কুলে যাও, এইটার ইংরেজি কী হবে সেটা। তো দেখো এখানে এটা যদি আমরা অ্যাসার্টিভ করি কী হবে? তুমি স্কুলে যাও অর্থাৎ ইউ, তারপরে মূল ভার্ব অর্থাৎ যাওয়া ইংরাজি গো, তারপরে টু হবে, তারপরে স্কুল অর্থাৎ তুমি স্কুলে যাও। এবার এটাকে যদি আমার এটা তো হলো অ্যাসার্টিভ, এটা তো আমার উত্তর নয়, এটা তো আমি সুবিধার্থে করলাম। এটা যদি ইন্টারোগেটিভ করতে হয় তাহলে কি হবে? তাহলে আমার কিন্তু প্রথমে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তো এখানে অক্সিলারি ভার্ব কি কোথাও রয়েছে? এখানে কি কোথাও অক্সিলারি ভার্ব রয়েছে? নেই। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে ইউজ করা হয়েছে। তাহলে আমরা জানি এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, তার মানে ডু অথবা ডাজের কোনো একটা ইউজ করতে হবে। তো যেহেতু এখানে গোর সঙ্গে কিন্তু ইয়েস নেই, তাই আমরা এখানে মূল ভার্ব কি নিয়ে আসবো? ডু নিয়ে আসবো। এখানে কিন্তু আমরা অক্সিলারি ভার্ব আমরা এখানে ডু নিয়ে আসলাম, কারণ এখানে তো গোর সঙ্গে ইয়েস নেই, তাই আমি ডাজ নিয়ে আসিনি। যদি এখানে ইয়েস থাকতো তাহলে আমি ডাজ নিয়ে আসতাম। বুঝে গেল? এখানে যেহেতু এখানে তো সেকেন্ড পার্সন, এখানে তো ভার্বের সঙ্গে এস বাই এস হয় না, তাই আমি এখানে কিন্তু ডু নিয়ে আসছি। কারণ আমরা জানি এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, এবং প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে শুধুমাত্র ডু অথবা ডাজ ইউজ করতে পারি। এবার এটা তো সেকেন্ড পার্সন, তাই আমি ডাজ ইউজ করলাম না, ডু ইউজ করলাম। হলো। এবার আমরা কিন্তু সাবজেক্ট লিখতে হবে, তাহলে ইউ। এবার হচ্ছে মেন ভার্ব, তো গোই মেন ভার্ব বসে গেল, তারপরে যা আছে তাই টু স্কুল, আমরা কিন্তু টু স্কুলটা লিখে দিলাম। আমরা কিন্তু টু স্কুলটা এখানে লিখে দিলাম, লিখে দিলে কিন্তু এটা হয়ে গেল তুমি কি স্কুলে যাও। তুমি কি স্কুলে যাও ইংরেজি হচ্ছে ডু ইউ গো টু স্কুল। এইবার এটা তো গেলো প্রেজেন্ট ইনডেফিনাইট। এবার আমরা পাস্ট ইনডেফিনাইটের একটা টেন্স নিয়ে বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে নেব। তাহলে বন্ধুরা আমরা এবার একটা পাস্ট ইনডেফিনাইট টেন্স নিয়ে নিই। পাস্ট ইনডেফিনাইট টেন্স যেরকম মা, এটা হবে কি মা কি, মা কি বাজারে গিয়েছিল, মা কি বাজারে গিয়েছিল। আমরা জানি গিয়েছিল মানে এটা পাস্ট ইনডেফিনাইট। তো এটা যদি আমরা অ্যাসার্টিভ করি সহজ সরল, তাহলে কী হবে? মাদার, এবার কি হবে? ওয়েন্ট, মাদার ওয়েন্ট, তারপরে কী হবে? টু মার্কেট। আমরা বাজারে ইংরেজি লিখব মার্কেট। তাহলে মাদার ওয়েন্ট টু মার্কেট মানে হচ্ছে মা বাজারে গিয়েছিল। এটা যদি আমরা এবার ইন্টারোগেটিভ করি, এটা তো হলো আমাদের অ্যাসার্টিভ, আমি সুবিধার্থে করে নিলাম, কিন্তু অ্যাকচুয়ালি তো এটা উত্তর নয়। উত্তর হবে এবার যেটা লিখবো সেটা। এইবার ভাবো, প্রথমে আমরা অক্সিলারি ভার্ব লিখবো। অক্সিলারি ভার্ব, এখানে কি কোথাও অক্সিলারি ভার্ব রয়েছে? নেই, কোনো অক্সিলারি ভার্ব নেই। কিন্তু বুঝতে পারছি এটা পাস্ট ইনডেফিনাইট টেন্স, কারণ সাবজেক্ট মূল ভার্বের পাস্ট ফর্ম। তাহলে পাস্ট ইনডেফিনাইট টেন্স।
পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব ডিডটাকে ইউজ করতে পারি। তাহলে আমি প্রথমে কী লিখে দেবো বন্ধুরা, সোজা প্রথমে ডিড লিখে দেবো, এতে দেবো কি, তারপর হচ্ছে সাবজেক্ট অর্থাৎ মাদার লিখলাম, ডিড মাদার অর্থাৎ সাবজেক্ট লিখলাম। এরপরে আমাদের কি করতে হবে, এখানে প্রেজেন্ট ফর্ম লিখতে হবে, মূল ভার্ব লিখতে হবে। এখানে মূল ভার্ব কি আমরা দেখতে পাচ্ছি ওয়েন্ট। এবার ওয়েন্ট তো আমি আর লিখবো না, কারণ আমি ওয়েন্টের জন্য মূল ভার্বের পাস্ট ফর্মের জন্য আমি অলরেডি এখানে ডিড করে দিয়েছি। আমি মূল ভার্বের পাস্ট ফর্মের রূপটা আমি এখানে দিয়ে দিয়েছি অক্সিলারি ভার্বের সঙ্গে। এখানে কিন্তু আমার প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসবে, অর্থাৎ গো, তারপরে টু, তারপর হচ্ছে মার্কেট এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। নিশ্চয়ই বুঝতে পারলে এই জায়গাটা আমি কি বললাম, এই জায়গাটা কি বললাম নিশ্চয়ই বুঝতে পারলে। আমি এখানে ওয়েন্ট কেন লিখলাম না, কারণ ওয়েন্ট তো পাস্ট ফর্ম, তো পাস্ট ফর্ম তো আমি এই অক্সিলারি ভার্বে করেই দিয়েছি, ডু এর পাস্ট ফর্ম। তাহলে আমি আবার কেন এখানে পাস্ট ফর্ম করব, এখানে তো প্রেজেন্ট ফর্মে লিখতে হবে। তো সেই প্রেজেন্ট ফর্মে কিন্তু আমি এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মে কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। তাই উত্তরটা হয়ে গেল কি, ডিড মাদার গো টু মার্কেট, অর্থাৎ মা কি বাজারে গিয়েছিল, এটা কিন্তু উত্তর হয়ে গেল। এবার একটা আমরা মোডাল অক্সিলারি যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স, মোডাল অক্সিলারি যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দেখে নেব। সেজন্য আমরা জানি মোডাল অক্সিলারি মানে সেই ভার্বগুলো যেগুলো দিয়ে নৈতিকতা বোঝায়, অর্থাৎ যেরকম আমাদের কি গরিবদের সাহায্য করা উচিত, আমাদের কি গরিবদের সাহায্য করা উচিত। এই যে উচিত, এটাই আসলে মোডাল অক্সিলারি। তো এটা যদি অ্যাসার্টিভ করা হয় তাহলে কি হবে, মানে আমাদের গরিবদের সাহায্য করা উচিত, অর্থাৎ উই শুড হেল্প দ্য পুয়ার, উই শুড হেল্প দ্য পুয়ার, আমাদের গরিবদের সাহায্য করা উচিত। তো এইটা কিন্তু এখানে মোডাল অক্সিলারি আর এটা প্রিন্সিপাল ভার্ব। যতই মোডাল অক্সিলারি হোক না কেন, আলটিমেটলি তো এটা অক্সিলারি ভার্ব, অর্থাৎ এর ইন্টারোগেটিভ করাও কিন্তু খুবই সহজ। এই জাস্ট অক্সিলারি ভার্বটাই প্রথমে লিখে দিতে হবে, শুড, উই মানে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব হেল্প, তারপরে দা, তারপরে পুয়ার। শুড উই হেল্প দ্য পুয়ার, আমাদের কি গরিবদের সাহায্য করা উচিত। এবার বন্ধুরা আমরা একটু চেষ্টা করে দেখি যে ওই অ্যাসার্টিভ করছিলাম আমরা এতক্ষণ, বাংলাটাকে অ্যাসার্টিভ করে তারপরে ইন্টারোগেটিভ করছিলাম, তো এইটা না করে ডাইরেক্ট কি আমরা করতে পারবো। তো চলো আমরা একটু দেখে নিই, একটা সেন্টেন্স প্রথমে নিয়ে নিই। ধরো, সে কি আজ স্কুলে যাচ্ছিল, সে কি আজ স্কুলে যাচ্ছিল, এইটাকে ধরো আমার ইন্টারোগেটিভ করতে হবে। তো আমরা অ্যাসার্টিভ না করে ডিরেক্ট ইন্টারোগেটিভ করবো এবার। তো আমাদের প্রথম কাজ যে এটা কোন টেন্স সেটা দেখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে যাচ্ছিল কিন্তু আসলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি যাচ্ছিল মানে যাইতেছিল, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা এবার ভেবে নেব যে সেখানে কি অক্সিলারি ভার্ব থাকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি অক্সিলারি ভার্ব থাকে, ওয়াজ বা ওয়্যার। তাহলে আমরা প্রথমেই কিন্তু এখানে সেই ওয়াজ বা ওয়্যারটা লিখে দেব। তো কি লিখবো সেটা তো আমরা বুঝতে পারছি না, যে ওয়াজও তো বসতে পারে, ওয়্যারও তো বসতে পারে, কোনটা ধরো প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এমও বসতে পারে, ইজও বসতে পারে, আরও বসতে পারে। তাহলে আমার দেখতে হবে এখানে সাবজেক্টটা কোনটা। তাহলে সাবজেক্ট এখানে কি, সে। তাহলে সের ক্ষেত্রে আমরা কোন অক্সিলারি ভার্ব ইউজ করব, নিশ্চয়ই ওয়াজ। তাহলে সেই ওয়াজ লিখে তারপরে আমরা হি লিখলাম। তাহলে ওয়াজ হি, এরপরে কিন্তু মেন ভার্ব লিখবো আমরা, সেটা কি যাচ্ছিল, তার মানে ভার্বের সঙ্গে আইএনজি হয়। আমরা পাস্ট কন্টিনিউয়াস করছি, ওয়াজ বা ওয়্যার এখানে লিখে দিয়েছি, মেন ভার্ব লিখলাম, সাবজেক্ট লিখলাম, এরপরে কিন্তু মেন ভার্ব, অর্থাৎ সেই ভার্বের সঙ্গে আইএনজি। তো এখানে ভার্ব কি গো, মানে যাচ্ছিল মানে গো, তার সঙ্গে আইএনজি, তাহলে গোয়িং। তবে স্কুলে ইংরেজি কি, টু স্কুল। এটাই কিন্তু ডিরেক্ট আমরা উত্তর করে ফেললাম। আরেকবার বলে দিচ্ছি, আমরা দেখে নিলাম আগে যাচ্ছিল মানে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো ভেবে নেব যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি কোনো অক্সিলারি ভার্ব থাকে, ওয়াজ অথবা ওয়্যার।
তো এখানে তো ওয়াজও ব্যবহার করা যেতে পারে, ওয়ারও ব্যবহার, কোনটা ব্যবহার করতে হবে, যে কোনো তো একটাই হবে। তাহলে আমরা দেখে নেব এরপরে সাবজেক্টটা কী, কারণ আমরা জানি সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমাদের অক্সিলারি ভার্বটা বসে। তো আমরা দেখে নিলাম হি হচ্ছে সাবজেক্ট, তো সেই হি অনুযায়ী আমরা ওয়াজ বসিয়ে দিলাম, তারপরে হি বসিয়ে দিলাম। তারপরে মূল ভার্ব কী হবে, গোয়িং, মানে গোর সঙ্গে আইএনজি, গোয়িং লিখে দিলাম। তারপরে স্কুলে ইংরেজি কী হয়ে যাবে, টু স্কুল, অর্থাৎ ওয়াজ হি গোয়িং টু স্কুল, এটা মানে কিন্তু হয়ে গেল সে কি আজ স্কুলে যাচ্ছিল, এটাই কিন্তু হয়ে গেল। এরপরে আমরা একটা ধরো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, এরপরে আমরা একটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স নিয়ে দেখে নেব যে সেটা আমরা একবারে করতে পারি কি না। ধরো সে কি শনিবারে খেলতে যায়, সে কি শনিবারে খেলতে যায়, এটার ইংরেজি কি হবে, সে কি শনিবারে খেলতে যায়, এটার ইংরেজি কী হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছি যে যাই যেহেতু রয়েছে, যাই থাকা মানে কিন্তু এটা কোন টেন্স হয়ে যাবে, যাই থাকা মানে কিন্তু এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, ঠিক আছে। আচ্ছা, তার মানে এখানে কিন্তু আমি মনে আছে সে এখানে ডু বা ডাজ ইউজ করে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে, যেহেতু অক্সিলারি ভার্ব থাকে না এই টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে নিশ্চয়ই আমার অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। এবার অক্সিলারি ভার্ব ডু অথবা ডাজ কোনটা ইউজ করবো এখানে ডিপেন্ড করবে, এই যে সাবজেক্ট এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমার ডাজ লিখতে হবে। তো আমরা জানি সে কি, সে হচ্ছে হি অথবা সি, তো হি অথবা সি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের চোখ বুঝে ডাজই ইউজ করতে হবে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপর সাবজেক্ট লিখবো, সে ইংরাজি হি, তারপরে মূল ভার্ব যাওয়া, তার মানে গো, আমরা কিন্তু গোজ লিখবো না, কারণ ইএস তো এখানে লিখে দিয়েছি, তাহলে ডাজ হি গো। তারপরে খেলতে ইংরাজি কি, টু প্লে, খেলতে ইংরাজি হয়ে গেল। এবার শনিবার ইংরাজি কি, অন সানডে, এটা কিন্তু হয়ে গেল। তাহলে ডাজ হি গো টু প্লে অন সানডে, সে কি শনিবারে খেলতে যায়, এটার ইংরাজি কিন্তু এটা হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব ইন্টারোগেটিভ সেন্টেন্স যেগুলো ডব্লিউএস সহ, সেই ডব্লিউএস সহ কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স ইনস্ট্যান্স বা উদাহরণ আমরা দেখে নেব। তো আমরা আগে প্রথমে ডব্লিউএস ওয়ার্ড সহ যে রুলসটা বা সিনট্যাক্সটা সেটা লিখে নেব। সেটা যে ডব্লিউএস ওয়ার্ড প্রথমে বসে, তারপরে বসে অক্সিলারি ভার্ব, তারপরে বসে সাবজেক্ট, তারপরে বসে প্রিন্সিপাল ভার্ব, তারপরে বসে অবজেক্ট যদি কিছু থেকে থাকে, ঠিক আছে। এটাই কিন্তু গঠন, যে প্রথমে ডব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা এর একটা উদাহরণ নিয়ে নেব, এই ডব্লিউএস ওয়ার্ড সহ যে ইন্টারোগেটিভ সেন্টেন্স সেটার একটা বাংলা উদাহরণ আমরা নিয়ে নেব। যেরকম দেখো, ধরো প্রথমে তোমার নাম কি, তোমার নাম কি। বন্ধুরা, এই ডব্লিউএস ওয়ার্ড সহ যে ইন্টারোগেটিভ সেন্টেন্স এগুলো যদি আমরা করতে চাই, আমরা যদি ডব্লিউএস ওয়ার্ড মানে লিখতে চাই, তাহলে কিন্তু আমাদের ডব্লিউএস ওয়ার্ড সম্পর্কে ধারণা থাকা বাঞ্ছনীয়, ধারণা থাকতে হবে, নাহলে মানে কোন ডব্লিউএস ওয়ার্ডের মানে কোনটা এটা যদি না জানি আমরা, তাহলে আমরা কী করে লিখবো। সেজন্য আমি এখানে একটু লিখে দিচ্ছি, দেখো হোয়াট, প্রথমে হোয়াট মানে হচ্ছে কি, হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, হুইচ মানে কোনটি, হুইচ মানে কোনটি। আচ্ছা, হোয়াই মানে কেন, আর হাউ মানে কিভাবে বা কেমন করে, যাই হোক এইগুলো সেই হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড এবং তাদের মানে। তো এখানে দেখতে পাচ্ছি এখানে কী রয়েছে, কি, তাহলে কির জন্য কি ইউজ করতে হবে আমাদের, হোয়াট। আচ্ছা, তাহলে আমাদের এটা যদি ট্রান্সলেট করে তাহলে কী লিখতে হবে, প্রথমে হোয়াট লিখলাম, তারপর কী করতে হবে অক্সিলারি ভার্ব, অর্থাৎ আচ্ছা তোমার নাম কি, এটা তোমার নাম কি, এটা কিন্তু আমরা দেখে বুঝতে পারছি যে এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে রয়েছে। তোমার নাম কি এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে রয়েছে। তাহলে হোয়াটের পরে আমরা এখানে ইজ, হোয়াট ইজ, ধরো আমরা এখানে অক্সিলারি ভার্ব নিয়ে আসলাম, অক্সিলারি ভার্ব আমরা ইজ নিয়ে আসলাম। এর বন্ধুরা একটা জিনিস বলে দিই,
কিছু কিছু ভার্ব থাকে যারা নিজেরাই অক্সিলারি, নিজেরাই প্রিন্সিপাল। যেরকম দেখো এম ইজ আর, এগুলো কিন্তু আমরা কখনো কখনো অক্সিলারি হিসেবে ইউজ করি, আবার কখনো কখনো প্রিন্সিপাল হিসেবে ইউজ করি। তো এখানে ইজ মানে এই যে এইগুলোই না, যে সেন্টেন্স আমরা ইউজ করি সেই সেন্টেন্স এগুলো একটাই ইউজ করতে হয়। মানে আমি এখানে এই ইজটাকে প্রিন্সিপাল হিসেবে ইউজ করলাম, আবার অক্সিলারি হিসেবেও কিন্তু ইউজ করছি। হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম মানে কিন্তু তোমার নাম কি। কেমন? এবার ধরো এরপরটা যদি ভাবি যে তুমি কিভাবে এটা করলে, তুমি কিভাবে এটা করলে। তো আমরা কিন্তু দেখে বুঝতে পারছি এই যে, আচ্ছা আগে আমরা কিভাবে উত্তর লিখি, কিভাবে ইংরেজি কিন্তু হাউ, মানে ডব্লিউএস ওয়ার্ডটা কিন্তু হাউ, তাহলে আমরা হাউটা লিখে দিই এখানে চুপচাপ। এবার কি করতে আমাদের অক্সিলারি ভার্ব লিখতে হবে। এবার ভালো করে দেখো, করলে এটা কিন্তু অ্যাকচুয়ালি পাস্ট ইনডেফিনিট টেন্স, মানে করেছিলে মানেই কিন্তু করলে। হ্যাঁ, করেছিলে মানে কিন্তু করলে অ্যাকচুয়ালি। তো এই করেছিলে মানে করেছিলে এটা কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট টেন্স। তো মনে করো পাস্ট ইনডেফিনিট টেন্সে তো কোনো অক্সিলারি ভার্ব থাকে না, তাহলে আমি এখানে সেই কি ইউজ করতে বলেছিলাম? ডিড ইউজ করতে বলেছিলাম। তো সেটাই কিন্তু এখানেও নিয়ে আসতে হবে। এটা পাস্ট ইনডেফিনিট টেন্স যেহেতু, তো এখানে কিন্তু ডিড আমাদের নিয়ে আসতে হবে। এবার কি হবে? সাবজেক্ট, এখানে ইউ হচ্ছে, তুমি হচ্ছে সাবজেক্ট। এবার কি হবে? মূল ভার্ব, মূল ভার্ব এখানে কি রয়েছে? করা, করা ইংরেজি কি? ডু, তাহলে সেই ডুটাই তো লিখে দিতে হবে, কারণ আমরা জানি পাস্ট ইনডেফিনাইট টেন্সে আমরা মূল ভার্বের পাস্ট ফর্ম তো এর সঙ্গে করে দিয়েছি, এটা এখানে তোমার প্রেজেন্ট ফর্মে লিখতে হবে। তাহলে হাউ ডিড ইউ ডু, এবারে এটা ইংরেজি কিন্তু ইট, জিজ্ঞাসা চিহ্ন দিলে উত্তর। হাউ ডিড ইউ ডু ইট মানে তুমি এটা কিভাবে করলে বা এটা কিভাবে করেছিলে। বন্ধুরা এরপর উদাহরণটা যেরকম ধরো, তুমি তুমি রবিবারে কোথায় যাবে, তুমি রবিবারে কোথায় যাবে, এটা যদি আমরা ইংরেজি করি কী হবে? প্রথমে তুমি ইংরাজি কোথায় ইংরাজি আমরা জানি এই যে হোয়ার, তাহলে হোয়ারটা আমরা লিখে দেবো প্রথমে, মানে এটা ডব্লিউএস ওয়ার্ড, তাহলে হোয়ার। এবার দেখো এখানে কি বসবে? সেই অক্সিলারি ভার্বটা বসবে। তো আমরা অক্সিলারি ভার্ব করতে গেলে দেখতে হবে কোন টেন্স এটা। এখানে অক্সিলারি ভার্ব কী বসবে এটা বুঝতে গেলে কিন্তু এটা লিখতে গেলে কিন্তু আমাদের দেখতে হবে যে এটা আগে বিচার করতে হবে এটা কোন টেন্স। তো যাবে আমরা জানি যাবে কিন্তু ফিউচার ইনডেফিনাইট টেন্স, যাবে কিন্তু ফিউচার ইনডেফিনাইট টেন্স। আমরা জানি ফিউচার ইনডেফিনাইট টেন্সে শ্যাল অথবা উইল থাকে অক্সিলারি ভার্ব হিসেবে। ফিউচার ইনডেফিনাইট টেন্সে শ্যাল অথবা উইল ব্যবহৃত হয় অক্সিলারি ভার্ব হিসেবে। তো এখানে শ্যাল বসবে না উইল বসবে সেটা তো ডিপেন্ড করবে যেটা সাবজেক্ট তার উপরে। এখানে সাবজেক্ট কি? তুমি, তুমির ক্ষেত্রে আমরা কি ইউজ করি? উইল, তাহলে আমরা উইল লিখে দিলাম। তাহলে হোয়ার উইল, তারপরে আমরা ইউ লিখে দিলাম তুমি। তাহলে হোয়ার উইল ইউ, এবার কি? মেন ভার্ব, মূল ভার্ব। তো এখানে মূল ভার্ব কী রয়েছে? যাওয়া, তাহলে গো, গোর পাস্ট প্রেজেন্ট ফর্ম লিখে দেবো। তাহলে হোয়ার উইল ইউ গো, তারপরে কি? রবিবার ইংরেজি কি? অন সানডে, অন সানডে, রবিবারে। তুমি রবিবারে কোথায় যাবে ইংরাজি? হোয়ার উইল ইউ গো অন সানডে। তুমি নিশ্চয়ই বুঝতে পারলে। এরপরে যদি দেখি এই কোনটি দিয়ে, এবার আমরা কোনটি দিয়ে একটা সেন্টেন্স, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দেখে নেব কোনটি দিয়ে। ধরো কোন রংটি বা কোন জামাটি তোমার পছন্দ, কোন জামাটি তোমার পছন্দ। বন্ধুরা এটা আমরা পরে করছি, তার আগে এইটা করে নিই যে কোনটি তোমার প্রিয় রং, কোনটি তোমার প্রিয় রং, এটা আমরা আগে করি। কোনটি ইংরেজি কি? হুইচ লিখে নেব। এবার কি লিখতে হবে আমাদের? অক্সিলারি ভার্ব। তো এখানে দেখে নিই আগে এটা কোন টেন্স, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কেমন? মানে অ্যাকচুয়ালি বন্ধুরা এখানে কি হয়, মানে কোনটি তোমার প্রিয় রং হয়, এটা যদি আমরা ঠিকঠাকভাবে লিখি তাহলে কোনটি তোমার প্রিয় রং হয়, বা কোনটি হয় তোমার প্রিয় রং, কোনটি হয় তোমার প্রিয় রং মানেই কিন্তু কোনটি তোমার প্রিয় রং। কারণ আমরা জানি এই হয়গুলো আসলে উজ্জ্ব থাকে। তাহলে কোনটি হয় তোমার প্রিয় রং, এই হয় ইংরাজি কি?
অ্যামিজার। তো আমরা এখানে কিন্তু অ্যামিজারে কিছু একটা লিখবো আর কি। তো এই মানে এই তুমির ক্ষেত্রে আমরা কি লিখবো তাহলে, হুইচ ইজ, তারপরে কি, আচ্ছা হুইচ ইজ ইয়োর ফেভারিট কালার, হুইচ ইজ ইয়োর ফেভারিট কালার। এইগুলো তোমার চর্চা করতে হবে। এটা আসলে মানে এই ফেভারিট কালার হিসেবে কিন্তু আমরা এখানে ইউজ করলাম, হুইচ ইজ ইয়োর ফেভারিট কালার। কেমন? এইগুলো জানতে গেলে তোমাকে মানে দেখো বন্ধুরা, এটা যদি অ্যাসার্টিভ করতে হয় তাহলে অ্যাকচুয়ালি কী হয়, হুইচ ইয়োর ফেভারিট কালার ইজ। এটা যদি অ্যাসার্টিভ করতে হয় হুইচ ইয়োর ফেভারিট কালার ইজ, মানে এখানে সাবজেক্ট কিন্তু ইয়োর ফেভারিট কালার পুরোটা, এখানে কিন্তু সাবজেক্ট ইয়োর ফেভারিট কালার পুরোটা, সেজন্য কিন্তু হুইচ ইজ ইয়োর ফেভারিট কালার মানে ইয়োর ফেভারিট কালার হিসাবে কিন্তু আমরা এখানে ইজ লিখে দিলাম। আর এখানেই কিন্তু শেষ হয়ে গেল সেন্টেন্সটা। এইভাবে শিখতে হবে, মানে বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা শিখতে পারবে না। এবারে এখানে দেখো কোন জামাটি, দেখো এখানে পুরোটাই আসলে ডব্লিউএস ওয়ার্ড হিসেবে ধরা হয়, মানে হুইচ ফ্রক, এটার মানে কিন্তু কোন জামাটি। এবার আমার এখানে এই যে এই পুরোটাই কিন্তু আমার রাখতে হবে। আমি হুইচ ইজ কিন্তু করা যাবে না, হুইচ ফ্রকই একসঙ্গে রাখতে হবে। কোন জামাটি পুরোটা দিয়ে এখানে জিজ্ঞাসা বোঝাচ্ছে, হুইচ কালার, হুইচ ফ্রক, হুইচ পেন, হুইচ স্কুল, এগুলো কিন্তু পুরোটা একটাই সেন্স প্রকাশ করে, সেজন্য হুইচ ফ্রক। এবার আমার এখানে অক্সিলারি ভার্ব লিখতে হবে। আচ্ছা এখানেও কিন্তু হয় রয়েছে, মানে কোন জামাটি হয় তোমার পছন্দ, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, তাহলে ইজ বসবে। কেমন? হুইচ ফ্রক ইজ ইয়োর ফেভারিট, হুইচ ফ্রক ইজ ইয়োর ফেভারিট, বা হুইচ ইজ ইয়োর ফেভারিট ফ্রক, হুইচ ফ্রক ইজ ইয়োর ফেভারিট। এখানে কিন্তু বন্ধুরা ইজ কেন বসলো, এখানে ইজ এই হিসেবে, কারণ এখানে না এটাই সাবজেক্ট, এটাই ইন্টারোগেটিভ, এটাই সাবজেক্ট, এই হিসেবে কিন্তু ইজ বসলো। হুইচ ফ্রক ইজ ইয়োর ফেভারিট, কোন জামা হয় তোমার পছন্দ। বা আমরা এখানে লিখতে পারতাম হুইচ ইজ ইয়োর ফেভারিট ফ্রক, কোন জামাটি তুমি বেশি পছন্দ করো বা কোন জামাটি তোমার বেশি পছন্দ। তো আশা করি তোমরা একটা ভালো ধারণা পেলে যে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো আমরা তৈরি করি। এবার ক্লাস 9-এর ক্ষেত্রে যে ইন্টারচেঞ্জ আর কি, যেটা মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, যেখানে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা হয়, আর সেটা কিন্তু টোটালি একটু ডিফারেন্ট জিনিস। সেটার লিঙ্ক কিন্তু আমি আই বাটনে দিয়ে দিয়েছি। তোমরা পারলে, যারা তোমরা বেশি বড় ক্লাসে পড়ো তারা, যদি মানে এটা তো তোমাদেরই প্রয়োজন, বেসিক তোমাদের অবশ্যই জানা উচিত, তো যাদের সেটাও প্রয়োজন, মানে সেটা তো অবশ্যই প্রয়োজন, তাহলে সেটা তোমরা কিন্তু আই বাটন থেকে দেখে নেবে। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে বাই।